কানাডার ক্যালগেরি শহর থেকে স্বাগত জানাচ্ছি আমি আহসান রাজীব বুলবুল। আজকে আমরা কথা বলবো বাংলাদেশি বংশোদ্ভূত একজন গুণী শিক্ষাবিদ ডক্টর আনিস হকের সাথে, যিনি প্রায় 20 বছর ধরে ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অত্যন্ত সুনামের সাথে অধ্যাপনা করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি তিনি স্কুলের ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞানের প্রতি ভালোবাসা জন্মানোর জন্য সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এখন পর্যন্ত 17,000-এর বেশি কোমলমতি ছাত্রছাত্রীদের সাথে তিনি কাজ করেছেন। সম্প্রতি তিনি কানাডার মেরু অঞ্চলে আর্কটিক সাগরের এক দুর্গম দ্বীপে যেয়ে সেখানকার আদিবাসী ছাত্রছাত্রীদের বিজ্ঞান শিক্ষার জন্য কাজ করে এসেছেন। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আনিস হক। আমরা শুনবো ডক্টর আনিস হকের এই মহতী উদ্যোগের কথা। ডক্টর আনিস হক, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। দর্শক, চলুন আমরা কানাডার রকি পর্বতমালার অভূতপূর্ব সেই দৃশ্য দেখতে দেখতে ডক্টর আনিস হকের অভিজ্ঞতার কথাগুলি শুনি। আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক হয়েও স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের বিজ্ঞান শিক্ষা প্রসারে এতটা নিবেদিত কেন? আপনার এই যাত্রার পেছনের অনুপ্রেরণা কি? আজ যারা স্কুলে ছোট ছোট বাচ্চা, তারা আগামীকাল বিশ্ববিদ্যালয়ে এসে আমার ক্লাসে বসবে, আর পরশু এরাই সমাজে বিজ্ঞানের অগ্রযাত্রার হাল ধরবে। তাই আগামীকে গড়তে আমি আজ থেকেই কাজ শুরু করেছি। আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে আমি অনেক মেধার মৃত্যু দেখেছি, আর তা ঘটেছে শুধু বিজ্ঞানের প্রতি সঠিক ভালোবাসা না থাকার জন্য। আমার এইসব ঝরে যাওয়া ছাত্রছাত্রীরাই আমার কাজের মূল অনুপ্রেরণা। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষত সুবিধাবঞ্চিত কমিউনিটিতে বিজ্ঞান শিক্ষা পৌঁছে দেওয়ার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি কি ছিল? দেখুন, বিশ্ববিদ্যালয়ের বাইরে আমি যে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কাজ করি, সেখানে আমি ঠিক বিজ্ঞান শেখাতে যাই না। ওরা ক্লাসরুমে ওদের শিক্ষকদের কাছ থেকে বিজ্ঞান শেখে, আর আমি হাতে কলমে কিছু মজার মজার এক্সপেরিমেন্ট করে ওদের ওই বই এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহারের মধ্যে একটি সেতু বন্ধন ঘটাই। আর সেখান থেকেই ওদের মনে যদি একটি স্ফুলিঙ্গ তৈরি হয়, তার আলো দিয়ে ওরা বিজ্ঞানকে খুঁজে নেবে। দেখুন, যেহেতু আমি প্রত্যন্ত অঞ্চলে কাজ করি, যাতায়াত সর্বদাই আমার জন্য একটা বড় সমস্যা। এই যেমন গত জানুয়ারিতেই ক্যালগারি থেকে ব্রুকস প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ, সেখানে একটা প্রোগ্রাম ছিল। সকালে প্রচন্ড তুষারপাত, প্রোগ্রাম স্কেডিউল করা ছিল সকাল 8:30টায়। তুষারপাতের জন্য সেদিনের রাস্তার ভিজিবিলিটি প্রায় শূন্য। তারপরেও আমরা ঠিক 8টায় পৌঁছে গেছি এবং আমরা প্রোগ্রাম করেছি। সেদিন সূর্য উঠেছিল 8:42। এই সমস্ত চ্যালেঞ্জগুলি তো থাকেই। আর্কটিকের মতো প্রতিকূল পরিবেশে, যেখানে তাপমাত্রা -40, বিজ্ঞান শেখানোর অভিজ্ঞতা কেমন ছিল? সেখানকার শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? আমি যেখানে গিয়েছিলাম, এই জায়গাটা আর্কটিক সাগরের ভিতরে ভিক্টোরিয়া আইল্যান্ডের একটা ছোট্ট জনপদ, যেটা বাংলাদেশের থেকে প্রায় 1.5 গুণ বড়। লোক সংখ্যা মাত্র 2100। আমি যখন গিয়েছিলাম তখন প্রচন্ড ঝড় ছিল, প্লেন ল্যান্ড করতেও অনেক সমস্যা হচ্ছিল। এখানে কোনো ট্যাক্সি নাই, কোনো গাড়ি অন্যান্য সার্ভিস নাই, খাওয়া দাওয়ারও অনেক সমস্যা। তাছাড়া আরেকটা যে চ্যালেঞ্জ এখানে থাকে, সেটা হচ্ছে আমি কাজ করেছি মূলত ইনুইট সম্প্রদায়ের সাথে। এখানকার বাচ্চারা খুব শাই, এদের সাথে একটা যোগাযোগ স্থাপন করাটাই খুব বড় চ্যালেঞ্জ থাকে প্রথমে, কারণ শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝখানে একটা যদি সহজ সেতুবন্ধন না হয়, তাহলে জ্ঞানের প্রবাহ হয় না। সেই কাজটাই বড় চ্যালেঞ্জিং। অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এডুকেশনের মাধ্যমে আপনি কিভাবে হাতে কলমে বিজ্ঞান শেখান? কিছু উদাহরণ দেবেন কি? যখন স্কুলে যাই, আমাদের প্রধান উদ্দেশ্য থাকে একটা ছোট্ট বিষয়ের উপরে আলোকপাত করা। আমরা বড় বড় কোনো তাত্ত্বিক শব্দ ব্যবহার করি না, অত্যন্ত সহজভাবে বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেমন একটা কয়েল আছে, ক্লাস 5-এর বাচ্চারা কপার ওয়্যার জড়ায় ভিতরে ম্যাগনেট দিয়ে, এখানে একটা এলইডি দিয়ে এটা যদি শেক করে, তাহলে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে। এটা একটা সাধারণ কনসেপ্ট, এর সাথে আমরা কানেক্ট করে দিই কিভাবে আমরা ইলেকট্রিসিটি তৈরি করছি এবং এনভায়রনমেন্ট। এই সংগঠনের কাজে স্বেচ্ছাশ্রম দেওয়ার পেছনের দর্শন কি? পারিশ্রমিক ছাড়াই এত বড় উদ্যোগ কিভাবে টিকিয়ে রাখেন? আমরা যে যতটাই বড় হয়েছি, সমাজের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে, সেটাই আমাদের মূল মন্ত্র, এই বিনা পারিশ্রমিকে কাজ করার জন্য। আমাদের এখানে অনেক হৃদয়বান ব্যক্তি আছেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে, তারা আমাদেরকে সহায়তা করে। এমনও মানুষ আছে যাদের নাম আমরা জানিও না,
অথচ ওনারা পয়সা দিয়ে যাচ্ছে। আপনার বিজ্ঞান শিক্ষার পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, এই পদ্ধতির বিশেষত্ব কি? এটি কিভাবে প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা? আমি যেমনটা আগেও বলেছি যে আমরা খুব সহজভাবে বিজ্ঞানকে বোঝানোর চেষ্টা করি এবং আমরা অনেক বিস্তারিত কোনো বিষয়ের উপর আলোকপাত করি না, একটা ছোট্ট বিষয়ের উপরে আলোকপাত করি এবং সেটারই প্রয়োগটা আমরা দেখানোর চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য একটাই, যে একটা মুহূর্তে যেন বাচ্চারা বলে ওয়াও, আই ডিডন্ট নো দ্যাট। এই যে একটা ওয়াও মোমেন্ট তৈরি করা, যেটা যেন তার মনের মধ্যে গেঁথে থাকে এবং ওটা দিয়েই সে আগায় চলবে, বিজ্ঞানের প্রতি আগ্রহী হবে। বাংলাদেশের মতো দেশে যেখানে অনেক শিশুর মৌলিক চাহিদাই পূরণ হয় না, সেখানে বিজ্ঞান শিক্ষাকে কিভাবে প্রাসঙ্গিক করে তোলা যায়? কিন্তু তাই বলে কি আমরা শিক্ষাকে বন্ধ করে দিতে পারি? তা যদি না করি, বিজ্ঞান তো শিক্ষারই একটা অংশ, সুতরাং বিজ্ঞানকে কেন বাদ দেওয়ার প্রশ্ন উঠবে? বিজ্ঞান থাকবেই, আর বিজ্ঞান থাকলেই আমরা আরো বেশি আগায় যেতে পারবো। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে বিজ্ঞান শিক্ষা প্রসারে স্থানীয় সরকার বা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কিভাবে সহযোগিতা করেন? এখানে দান করতে অনেকেই আগ্রহী হন। কোম্পানিগুলি তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা অংশ থাকে, তো তারা আমাদেরকে খুঁজে নেয় এবং আমরাও এরকম সমমনা সংগঠনদেরকে খুঁজে নেই এবং তারা আমাদেরকে পয়সা দিতে অত্যন্ত আগ্রহী। ভবিষ্যতে আরো কতজন শিক্ষার্থীর কাছে পৌঁছাতে চান? নতুন কোনো প্রকল্প বা লক্ষ্য আছে কি? নিশ্চয়ই আছে। আপনারা শুনে আনন্দিত হবেন যে আমি অনেকদিন থেকে চেষ্টা করছি বাংলাদেশকে নিয়ে কিছু কাজ করার জন্য। আমি অতি সম্প্রতি বাংলাদেশে গিয়েছিলাম এবং কুষ্টিয়া সানাপ স্কুলের সাথে আমি কাজ করছি এখান থেকে অনলাইনে। আমার বিভিন্ন পরিকল্পনা আছে এবং সফলতার ভিত্তিতে আমরা আস্তে আস্তে আরো এক্সপ্যান্ড করব। এছাড়াও অন্যান্য কিছু দেশে, আফ্রিকার কিছু দেশেও আমার কাজ করার ইচ্ছা আছে। আর সংখ্যাটা আসলে আমরা একটা টার্গেট রাখি, বছরে 1000-2 স্টুডেন্টকে আমরা রিচ করার টার্গেট রাখি। বিজ্ঞানকে আকর্ষণীয় ও বোধগম্য করতে আজকের শিক্ষার্থীদের জন্য আপনার কি পরামর্শ? শিক্ষার্থীদেরকে আমি বলবো যে বিজ্ঞানকে বুঝে পড়ার দরকার, বিজ্ঞানকে জানার দরকার। বিজ্ঞান, আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকের অন্তরে একটা টেলিভিশন আছে। বিজ্ঞান সম্পর্কে আমরা যখন কিছু জানবো, ওই টেলিভিশনে যদি আমি দেখতে পাই যে আমি কি জানলাম, তার মানেই আমি শিখেছি বিজ্ঞানটাকে। এটাই বিজ্ঞান, এভাবেই শিখতে হবে। মুখস্থ নির্ভর বিজ্ঞান শিখতে গেলেই আমার মনে হয় বিজ্ঞানকে আগায় নেওয়া সম্ভব না। যারা বিজ্ঞানী বা প্রকৌশলী হতে চায় কিন্তু সম্পদ বা সুযোগের অভাব আছে, তাদের জন্য আপনার বার্তা কি? যে কোনো সফলতার গল্পের পিছনেই চ্যালেঞ্জ থাকে। আমার একটাই কথা, লক্ষ্য স্থির রেখে আগায় যেতে হবে। তাদের পাশে কেউ না কেউ এসে দাঁড়াবে, কোনো না কোনোভাবে তারা সহযোগিতা পাবে এবং নিশ্চয়ই তারা লক্ষ্যে পৌঁছাবে। লক্ষ্য স্থির এবং পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান রাখতে উদ্বুদ্ধ করতে কি করতে হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি এই ক্ষেত্রে বাংলাদেশের যারা প্রফেশনাল, ওনাদের একটা ব্যাপক দায়িত্ব আছে। আমরা আজকে যারা বাংলাদেশে বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছি অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি, আমাদেরকে পিছন দিকে তাকিয়ে কমিউনিটির সাহায্যে আগায় আসতে হবে এবং এই কোমলমতি শিশুদের কাছে ফিরে যেতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে। কারণ আজকে আমরা যারা সফল, তাদেরকে দেখেই ওরা উদ্বুদ্ধ হবে। এটাই একটা বড় পথ হতে পারে এবং সেটাই ওনাদের জন্য সব থেকে বড় কন্ট্রিবিউশন হবে বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর আনিস হক আমাদের আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম কোমলমতি শিক্ষার্থীদের কিভাবে তিনি শিক্ষা দেন এবং তার শিক্ষা পদ্ধতি, তার এই শিক্ষা পদ্ধতি, তার এই নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে, আমাদের বাংলাদেশিদের জন্য আরো নতুন সুখবর বয়ে আনবে, এমনটাই আমরা প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ ডক্টর আনিস হক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ।